নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু বড় সুবিধা পেল। কি সুবিধা পেয়েছে ইস্ট বেঙ্গল সেটা তোমাদের জানাবো। সিএফএল এর শেষ ম্যাচ ইস্ট বেঙ্গল খেলতে চলেছে, তার আগে শিবিরে ফিল গুড পরিবেশ, সেই নিয়ে তোমাদের বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে জাতীয় দলের ম্যাচ তোমরা কোথায় দেখবে সেই আপডেট তোমাদের জানাবো। আর চাইলেই কি সবাইকে পাওয়া যায় রে পাগলা, কি আপডেট রয়েছে লুনাকে নিয়ে সেই নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের সিএফএল এর শেষ ম্যাচ আগামীকাল খেলতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে, কারণ যদি তোমরা বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকাও, সেখানে কিন্তু পুলিশ তারা কিন্তু তাদের সব ম্যাচ খেলা হয়ে গেছে, 11 ম্যাচে 21 পয়েন্টে তারা গ্রুপের টপে শেষ করেছে। ইস্ট বেঙ্গল কিন্তু একটা ম্যাচ কম খেলেছে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি এই গুরুত্বপূর্ণ যেটা ম্যাচ কালীঘাট মিলন সঙ্গে সঙ্গে খেলা, তো তাদের যদি হারিয়ে দিতে পারে তাহলেই কিন্তু তারা একদম টপে চলে যাবে এবং কোনো দলই কিন্তু ইস্টবেঙ্গলকে সেক্ষেত্রে ধরতে পারবে না, কারণ ইস্টবেঙ্গলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে সেক্ষেত্রে 23। সুরুচি যদি তারা ম্যাচ জেতে শেষ ম্যাচ, তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 22। তো ইস্টবেঙ্গলের কাছেই একমাত্র সবথেকে বড় সুযোগ যে একদম গ্রুপ চ্যাম্পিয়ন হও, সুপার 6 নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই, তোমরা সরাসরি কোয়ালিফাই করে যাবে। যদি কোনোভাবে ম্যাচে তো কিছু বলা যায় না যে কি হবে না হবে, যদি কোনো রকম অঘটন ঘটে তো সেক্ষেত্রে অন্য দলেরদের দিকে কিন্তু ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে সুপার 6 রাউন্ডে যাওয়ার জন্য। তো কোচ কিন্তু ম্যাচ জেতার জন্য ভাবছে, দলকে ভালো খেলানোর জন্য ভাবছে, কোনো রকমভাবে সুপার 6 কী হবে না হবে সেসব নিয়ে ভাবছে না। আর ভেবে কি হবে, আগের বছরের চ্যাম্পিয়নকে আমরা তাই জানি না, আর এদিকে লিগ শেষ হতে চললো, অত ভেবে লাভ নেই। খেলতে এসেছি আমরা, খেলি, কে চ্যাম্পিয়ন হবে কে না হবে সেটা পরের ব্যাপার। এবং আজকে সাংবাদিকরা কোচকে প্রশ্ন করে যে বেশ কিছু দল তো পার্শ্ববর্তী যারা দল রয়েছে তারা রিজার্ভ টিমকে খেলাচ্ছে, রিজার্ভ টিম বলতে ইউথ টিমকে খেলাচ্ছে, তাহলে আপনারা কেন সিনিয়র প্লেয়ারদের খেলাচ্ছেন? তো আমি যেটা এতদিন ধরে বলে এসেছি সেটা কিন্তু আজকে বিনয় জর্জের মুখেও শুনতে পেলাম। প্রথম কথা, বিনয় জর্জ জানিয়েছে সিএফএল একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, দীর্ঘদিন ধরে কলকাতা ফুটবল কিন্তু খুবই একটা জনপ্রিয় টুর্নামেন্ট, এবং এর আগে এই টুর্নামেন্টে বিদেশি প্লেয়াররা খেলতো, এখন তো শুধু ইন্ডিয়ান প্লেয়াররা খেলছে। যদি আমরা ডেভেলপমেন্ট প্লেয়ারদের খেলাই তাহলে বাদবাকি প্লেয়ারদের কি হবে? সবাই যে ফার্স্ট 11-এ জায়গা পাবে সেটা তো নয়। সিনিয়র দলের ক্ষেত্রে তো তাদের একটা প্র্যাকটিস দরকার। ডুরান্ড কাপ হয়ে গেছে, পরবর্তী টুর্নামেন্ট কবে হবে আমরা কেউ জানি না। প্লেয়াররা কি ঘুরে বেড়াবে, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে? কোনো দরকার নেই। আমার যাকে পছন্দ আমি তাকেই খেলাবো, এবং যে আমার সিস্টেমে ফিট করবে তাকেই আমি খেলাবো। আর রিজার্ভ টিম বা যদি ইউথ ডেভেলপমেন্টের কথা বলা হয়, তার জন্য তো আলাদা টুর্নামেন্ট রয়েছে, সেখানে ভাবনা চিন্তা করা যাবে। সব কিছুকে এইভাবে মিশিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা আমাদের পরিকল্পনায় সঠিক রয়েছি, আমাদের ম্যানেজমেন্টও এই পরিকল্পনাতে খুশি রয়েছে, সেইভাবেই আমরা খেলাচ্ছি। বাদবাকি কারা কিভাবে খেলালো সেটা আমাদের দেখে কাজ নেই। আমরা ম্যাচ অনুযায়ী ভালো ফলাফল করার চেষ্টা করব, ভালো পারফরমেন্স করার চেষ্টা করব, যেটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ বছরের শেষে আপনারা দেখতে পাবেন। তো এটা কিন্তু আজকে বিনয় জর্জ স্পষ্ট জানিয়েছে, এবং এটাই আমরা বলছিলাম যে সিএফএল তো কোনোদিন আগে আমরা শুনিনি যে সেখানে ডেভেলপমেন্ট প্লেয়ারদের খেলাতে হবে, সেরকম কোনো ব্যাপারই নেই। সিএফএল বাই সিএফএলে খেলা, তুমি কাকে খেলাবে না খেলাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার সেরা প্লেয়ারদেরই খেলাবো, সেটা কিন্তু বিনয় জর্জ আজকে নিজের মুখে স্বীকার করেছে। এবং এই ম্যাচটার জন্যেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে সেখানে। লাস্ট ম্যাচের যেটা প্লেইং 11 তোমরা দেখেছিলে, সবাই অ্যাভেলেবেল রয়েছে। এবং আজকে একটা ভালো খবর, কিন্তু যদিও অতটাও ভালো খবর নয়, জেসিন কিন্তু এসেছে, সাইড লাইনে কিন্তু রিহ্যাব শুরু করেছে। পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করলে জেসিনকে অবশ্যই পাওয়া যাবে, কোচ কিন্তু আশাবাদী রয়েছে। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে খুব একটা অসুবিধা নেই, দলে ফিলগুড পরিবেশ। লাস্ট ম্যাচে মনোতোষ মাঝি সে গোল পেয়েছে, যদিও বলি আমরা ডেভিডকে সেই ছন্দে না দেখা গেলেও ঠিকঠাক খেলছে। সায়ন সে কিন্তু টপ গোল স্কোরার এই বছরে ইস্টবেঙ্গলের সিএফএল স্কোয়াডে। বিষ্ণু জোড়া গোল পেয়েছে, এডমন্ডকে দেখে যথেষ্ট পজিটিভ লেগেছে, আর পেকা তো সেরা পারফরমেন্স করছে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আগামীকাল কিন্তু দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে। যারা যারা ম্যাচটা দেখতে যাবো ভাবছো, শেষ ম্যাচ, লিগের শেষ ম্যাচ, চলে যাও নৈহাটি স্টেডিয়ামে। কিন্তু কালকে একটা ভালো রেজাল্ট যেন ইস্টবেঙ্গল করতে পারে, তোমরা পিছন থেকে গিয়ে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তো এই ম্যাচ
নিয়ে কিন্তু এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে যে সুখবর তোমাদের জানাবো বলেছিলাম, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের উমেন্স টিম নিয়ে। অলরেডি প্রথম ম্যাচে তোমরা দেখেছিলে ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তারা 1-0 গোলে জিতে কিন্তু তারা তাদের প্রথম ম্যাচ জিতে একদম অভিযান শুরু করেছিল এএফসির মঞ্চে। তো ইস্টবেঙ্গলের কিন্তু পরবর্তী ম্যাচ রয়েছে কিচির সঙ্গে। তো সেই দলের কিন্তু আজকে ম্যাচ ছিল ক্রাউনের সঙ্গে, অর্থাৎ ইস্টবেঙ্গল যাদের বিরুদ্ধে খেলেছিল। তো ক্রিচি এবং ক্রাউনের ম্যাচ কিন্তু আজকে ড্র হয়েছে। তো ড্র হওয়ার দরুন কিন্তু একটাই ব্যাপার, 3-3 গোলে ড্র হয়েছে। তো ড্র হওয়ার দরুন একটাই ব্যাপার, ক্রোন কিন্তু তারা একদম ছিটকে গেল, তাদের কোনো রকমভাবে কোয়ালিফাই করার সম্ভাবনা নেই। তো ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জেতে তো অবশ্যই 6 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করবে, কোনো রকম ব্যাপার নয়। যদি কোনোভাবে ম্যাচ ড্র হয় সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে 4 পয়েন্ট নিয়ে, কিন্তু ম্যাচ হারলে হবে না। আর এইসব কে জিতবে কে হারবে ভাবনা চিন্তা ছেড়ে যে ম্যাচ জিততে হবে, জিতে আমাদের পরবর্তী রাউন্ডে যেতে হবে, সেটাই মহিলা দলের করা উচিত। এবং সেই রকমভাবেই কিন্তু অ্যান্ড্রিউস তার দলকে রেডি করবে, এটুকু বুঝতে পারছি। তো এবার এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে। তো আগামীকাল কিন্তু আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে ভারতীয় সময় রাত 9টায়। তাজাকিস্তানের মুখোমুখি হবে কিন্তু আনোয়ার আলী মহেশ, সন্দেশ জিংহানরা। তো সেখানে ম্যাচ আমরা কিভাবে দেখবো আমরা আজ পর্যন্ত জানতাম না। যাই হোক, আজকে অফিসিয়াল আপডেট এসেছে, যেরকমটা আমরা ইঙ্গিত আগেই পেয়েছিলাম যে ফ্যান কোডেই হয়তো ম্যাচ দেখানো হবে। তো সেক্ষেত্রে অফিসিয়াল আপডেট এসে গেছে। কালকের ম্যাচ এবং পরবর্তী যে ইন্ডিয়া টিমের বাকি ম্যাচ ইরান আফগানিস্তান ম্যাচ, সেটা কিন্তু তোমরা ফ্যান কোড অ্যাপে দেখতে পাবে। তো যারা যারা এখনও ফ্যান কোড ইনস্টল করোনি, প্লে স্টোর থেকে গিয়ে ফ্যান কোড ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমরা খেলা দেখতে পাবে। এবার খেলা কি তোমরা বিনামূল্যে দেখতে পাবে? না, খেলা বিনামূল্যে দেখানো হবে না। খেলা দেখার জন্য 49 টাকা কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে, তবেই কিন্তু তোমরা খেলা দেখতে পাবে। তো সাবস্ক্রিপশন যারা নিতে চাইছো নিতে পারো, আর যারা ভাবছো যে এসডি ইউনিক স্পোর্টস রয়েছে যখন চিন্তা কিসে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। এবং কমেন্ট বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ফলো করে নিও, অসুবিধা নেই। কাল রাতে খেলা রয়েছে, তো ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করার মতন কিছু নেই। তো ঠিক আছে, তো মানে সাবস্ক্রাইব আর ফলোটা কিন্তু অবশ্যই করে নিও। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, আমার খুবই পছন্দের একজন বিদেশি প্লেয়ার এবং দুর্দান্ত পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি আইএসএলের মঞ্চে। 33 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যাদ্রিয়ান লুনা, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2027 সাল পর্যন্ত যুক্ত রয়েছে। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু 5 কোটি টাকা মতন, যদিও তার মার্কেট ভ্যালু কিন্তু আরও অনেকটাই বেশি কিন্তু সে কেরালা থেকে টাকা পায়। কেরালা ব্লাস্টার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স, 84টা ম্যাচে 15টা গোল, 26টা অ্যাসিস্ট দেখেছি। এর আগে কিন্তু মেলবোর্নের হয়ে সেখানে 52টা ম্যাচে 11টা গোল, 8টা অ্যাসিস্ট করতেও লুনাকে দেখা গেছে। ক্লাব কেরিয়ারে কিন্তু 421 ম্যাচে 72টা অ্যাসিস্ট, 62টা গোল করেছে এই লুনা ভার্সেটাইল প্লেয়ার, ডিএম, সিএম, এম দুটো উইং পজিশন, সেকেন্ড স্ট্রাইকার, ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই লুনাকে নেবার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল, কিন্তু এতটাই তার হাই স্যালারি, সেই কারণে কিন্তু মোহনবাগান এই ডিলটা থেকে পিছিয়ে এসেছে, শেষ পর্যন্ত ডান করতে পারেনি। এটা কিন্তু মার্কাসের তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে। তো চাইলেই সব প্লেয়ারকে পাওয়া যায় না, যাকেই চাওয়া হয় তাকেই পাওয়া যায়, এটা ব্যাপারটা নয়। ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই হতে পারে। তো এরকম ডিল মোহনবাগানও আরও অনেক ভেস্তেছে এই সিজনে। আমরা রোশনের ক্ষেত্রে দেখলাম, ভিষ্ণু তো একদম চূড়ান্ত হয়ে গিয়েছিল, যাই হোক ভিষ্ণুর ক্ষেত্রেও দেখলাম, শেষে লুনার ক্ষেত্রেও দেখলাম। কিছু করার নেই, নতুন প্লেয়ার আসছে, ভালো প্লেয়ারই আসবে আশা করা যায়। তো হতাশ হওয়ার মতন কিছু নেই। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।